বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। সকাল 10টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে আমির খসরু সাংবাদিকদের জানান, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় জার্মান ব্যবসায়ীরা। তিনি আরও জানান, ঐক্যমতের বাইরে কিছু করার সুযোগ নেই, যেটুকু ঐক্যমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে। যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে, তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক কিছু আছে যেখানে ঐক্যমত হয় না। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমতে আসে নাই। সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। 7 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, বিএনপির চেয়ারপারসন রাজনীতি থেকে অবসরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন। মিহতা গালিবের রিপোর্ট। 7 বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। নীল রঙের প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক মাজারের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এই সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার 2 ভাই মরহুম সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন। জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা। অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, রাতে বেগম জিয়া ইচ্ছে প্রকাশ করেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন দ্রুত এর ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। দোয়া করেছেন, ফাতিহা পাঠ করেছেন, দুরূদ শরীফ পড়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা গুম হয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে, উনি সবার জন্য, দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রায়েল সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার হাই কমিশনার জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পোপকে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ 4 জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামের প্রতিনিধি দলে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর 12 দফতরে পাঠানো হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বিকেলে 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় আইজিপি ও 12টি দফতরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধেও সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী এসএম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ প্রদান শুরু ট্রাইব্যুনালে, আজকের কার্যক্রম আসলে কি আছে এবং সেখানকার তথ্য কি আমাদেরকে জানাবেন? শাওন, আপনি যেটি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আজকে সাক্ষ্য দেবেন, তিনি চানখারপুলের যে 6 হত্যা শহীদ মামলা, সেই মামলা কিন্তু তিনি সাক্ষ্য দেবেন এবং সেই জন্য আমরা দেখেছি বেলা 2:15টার দিকে তিনি এই ট্রাইব্যুনাল অঙ্গনে প্রবেশ করেন এবং সেখান থেকে তিনি এখন রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পক্ষে, সরাসরি তিনি সেখানে চলে যান এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 2:30টার দিকে ট্রাইব্যুনাল বসতে পারে, তবে এখন পর্যন্ত সেটি এখনো কিন্তু তারা আসেননি এবং ট্রাইব্যুনাল ঢোকেননি। ট্রাইব্যুনাল ঢুকলেই তারপর হয়তো তার যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হতে পারে। তিনি এই মামলায় 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আজকে এবং তার জবানবন্দি যেটি তদন্ত কর্মকর্তার কাছে তিনি দিয়েছিলেন এর আগে, সেখানে কিন্তু তিনি 8 পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন এবং সেই 8 পৃষ্ঠার জবানবন্দিতে তিনি চানখারপুলের ঘটনাটাও তিনি বর্ণনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তারা যখন এই 5ই আগস্টের যে ঘটনাটা ঘটে যখন চানখারপুলে, তখন তারা সেই ঘটনার খুব কাছাকাছি ছিলেন এবং অনেকটা তারা এই খোঁজ খবরও কিন্তু তারা পাচ্ছিলেন এবং অনেকে যে শহীদ হচ্ছেন সেটি কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল নিয়ে বের হয়েছিলেন, সেটিও জানিয়েছিলেন এবং এই যে চানখারপুলের ঘটনা সেটি তার এই 8 পৃষ্ঠার মধ্যে কিন্তু তিনি বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই মূল কথা হয়েছে যে কিন্তু তিনি ধরেছেন এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেসপন্সিবিলিটি অভিযোগ করেছেন তিনি সেই তদন্ত কর্মকর্তার কাছে। আজকে সেই সাক্ষী দেবেন, কতটুকু সাক্ষ্য দেওয়া হয় সে আজকে কতটুকু, পৃষ্ঠা তো অনেক বড় একটি সাক্ষী, তবে কতটুকু দেওয়া হয় সেটি আসলে আমরা ট্রাইব্যুনাল 2-এ কিন্তু একটি আশুলিয়া যে 6 লাশ পোড়ানো, একজনকে হত্যা, মোট 7 জনকে হত্যা মামলায় কিন্তু এই আজকে 10ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজকে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং সেটি হলো একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সাক্ষ্য গ্রহণ সেটি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে শুরু হবে এবং তাকেও হয়তো জেরা করবেন। জেরার পরে এই মামলায় তিনি আগেই বলছি যে এর আগে 18 জন সাক্ষী কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং তিনি এই মামলায় 19তম সাক্ষী হিসেবে আজকে সাক্ষ্য দিতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাক্ষ্য গ্রহণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এসএম আরিফ। সংবিধান ও সংসদ ব্যবস্থার সংস্কারের বিষয়ে 3টি প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এরই মধ্যে রয়েছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য, সংসদীয় আসন 400 করা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো। রাজধানীর একটি হোটেলে সিপিডির জাতীয় সংলাপে এই প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় বর্তমান বাস্তবতায় উচ্চ কক্ষের প্রস্তাব বাদ দিয়ে বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ করে সিপিডি। বিচার বিভাগ, সংসদীয় সরকার, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়গুলোতে জোর দিতে ঐক্যমত কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ম্যানিপুলেট হবার কারণ আছে বলে জানান রিসার্চ ডিরেক্টর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আর ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও স্বৈরাচারী ব্যবস্থায় শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। দুলম ভাই আছেন, অন্যরা অনেকে এখানে অন্য দলের প্রতিনিধিরা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না হয় একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে।
তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব হতো। রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় 500 ভরি স্বর্ণালংকার ও 40,000 টাকা চুরি হওয়ার অভিযোগ করেছে মালিক পক্ষ। দিবাগত রাতে চুরির এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে দেখা গেছে রাত 3টার দিকে দোকানটিতে চোর চক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটায়। সকালে রমনা জোনের ডিসি মাসুদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। দেখে আমরা এটা হয়তো এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু বলার আসলে অবস্থায় নাই। আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তারা যেন আইনের আওতায় চলে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের বাকি মাত্র 8 দিন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সময় যতই এগোচ্ছে ক্যাম্পাসে ততই বাড়ছে নির্বাচনী উন্মাদনা। বারবার নির্বাচনের তারিখ পেছালেও এবার 16ই অক্টোবর নির্বাচন হবার বিষয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী থেকে শাহরিয়ার অন্তু রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পুজোর ছুটির পর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। এতে করে পুরোদমে জমে উঠেছে রাকসুর প্রচারণা। নানা প্রতিকূল পরিস্থিতিতে 3 বার পিছিয়েছে নির্বাচনের তারিখ। প্রাতিষ্ঠানিক সুবিধা ও শিক্ষক লাঞ্ছিতের বিষয়টি এখনও অমীমাংসিত থাকার শঙ্কার মাথায় নিয়েই চলছে প্রার্থী ও শিক্ষার্থীদের নির্বাচনের প্রস্তুতি। ক্যাম্পাসের হলপাড়া, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের মিলন মেলা। সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এই যে একটা ব্রেকডাউন হয়েছে, আমরা এখন প্রার্থী হিসেবে চেষ্টা করছি আবার আগের ফ্লোটা ফিরিয়ে নিয়ে আসার। কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছে, যেমন মেয়েদের হলগুলোতে বিভিন্ন সংগঠনগুলা খাবার বিতরণ করতেছে। ইনশাআল্লাহ আশা করি আমরা নির্বাচনের আগে প্রশাসন, নির্বাচন কমিশন আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আসলে সর্বোচ্চ সহযোগিতা করে। রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901 জন। 14 সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী 247 জন। সেখানে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 58 জন। ভিপি পদে 1 জন নারী রয়েছেন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে নারীর সংখ্যা 2 জন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন 3 বার রাকসু নির্বাচনের তারিখ পেছানো ও শিক্ষকদের আন্দোলনের বিষয়টি অমীমাংসিত থাকায় নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের। যারা সনাতন ধর্মাবলম্বী আমরা দিতে পারতেছি ভোটটা, আমাদের ক্ষেত্রে এটা ভালো হয়েছে যে আমরা পূজার পরে ডেটটা পাইছি বলে সবাই ভোট দিতে পারছি। আশা করব যে এই উৎসব মুখর ব্যাপারটাকে আবার যেন আমাদের হতাশার ছাপ না ফেলে দেয় স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের মাঝে। সব সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা। আগামী 16 অক্টোবর নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানান তিনি। আগামী 16 তারিখে ইনশাল্লাহ রাকসু নির্বাচন হবে এবং এটার জন্য যে বিষয়গুলো আগে ঘটেছিল যাদের কারণে, তো সেই বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে, প্রশাসন তৎপর রয়েছেন এবং সলভ হয়ে গেছে। নির্বাচনে 8টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গত 25শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের অভিযোগে 25 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। আন্দোলনকারীরা বলেন, মীমাংসিত একটি ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের এই রায় অবৈধ। অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
24-এর গণঅভ্যুত্থানের পরে প্রশাসন স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, ছাত্রবান্ধব প্রশাসন পাবো, কিন্তু দেখা গেছে গত বছরের একটা সমাধানকৃত ইস্যুকে সামনে এনে গত সিন্ডিকেট সভায় আমাদের 25 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে আজীবন বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। মানে কল্পনাই করতে পারি না যে 1 বছর পরে এসে আমাদের 13 জন ভাই বোনদের মানে বহিষ্কার করবে। আমরা এর প্রতিবাদ জানাই। স্থায়ীভাবে এই বহিষ্কার আদেশ যেটা দিয়েছে এটা যদি উইথড্র না করে দেয়, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। ওমানে সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল 3:15টার দিকে দেশটির দুকুম সিদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুকুম সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমানের দুকুম সিদ্রা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। এ সময় মাছবাহী একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 8 জন নিহত হন। ওমান বাংলাদেশের রাষ্ট্রদূতের সচিব আসাদুল হক গণমাধ্যমকে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাই রয়েছেন ভবন ধসের আতঙ্কে। দীর্ঘদিনের পুরনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। মাঝে মধ্যেই খসে পড়ে ছাদের পলেস্টারা। ঝুঁকিপূর্ণ এমন ভবনে বসেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন দমকল কর্মীরা। তবে ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 1961 সালে পাকিস্তান আমলে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার ইলিয়াট ব্রিজের পাশে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। 2 তলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিসের নিচতলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরতলায় রয়েছে আবাসিক ব্যবস্থা। তবে দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হওয়ায় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও ভেঙে পড়েছে প্লাস্টার, দেখা মিলছে ভীমের রড। এমন বেহাল অবস্থার মধ্যেই চলছে ফায়ার সার্ভিসের কার্যক্রম। অনেকাংশে দেখা যায় যে প্লাস্টার খসে খসে পড়তেছে, বিল্ডিংয়ের ভেতরের যে রডগুলো সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। বেড়াকে আমাদের বৃষ্টি আসলে পানি পড়ে, তারপরে আবার নিচে আবার যে ওইগুলো উঠে গেছে, গাড়ি নিচের তলটা ভেঙে গেছে, গাড়ি চুন খসে পড়ে, প্লাস্টার খসে পড়ে, এইগুলো আর মানে বৃষ্টি হলে দেখা যাচ্ছে পানি ঢোকে। সিরাজগঞ্জ সদর স্টেশন সেকেন্ড ক্লাস আছে, ফার্স্ট ক্লাস স্টেশন করলে আমাদের জন্য এবং জনগণের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়। অথচ প্রথম শ্রেণীর জেলার জন্য দরকার প্রথম শ্রেণীর ফায়ার সার্ভিস স্টেশন, কিন্তু এই ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে দ্বিতীয় শ্রেণীর। অফিসের কর্মকর্তারা বলছে, এমন অবস্থায় 5 মাত্রায় ভূমিকম্প হলে ধসে পড়বে ভবনটি। বিল্ডিংটা 1961 সালের বিল্ডিং, এটা অতি পুরাতন বিল্ডিং এবং অনেক জায়গায় প্লাস্টার কষে পড়ছে। আমরা যখন গাড়ি আসে আমাদের গ্যারেজে দেখতে পাচ্ছেন, যে কোনো সময় উপর থেকে প্লাস্টার কষে গাড়ি ভেঙে যেতে পারে, গাড়ি ক্লাস ভেঙে যেতে পারে। ভবনটি সরজমিনে পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি সচিত্র প্রতিবেদন খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের প্রধান প্রকৌশলী কার্যালয়ে পাঠিয়ে দিব। যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরির ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। দ্রুত ভবনটি নির্মাণ সহ প্রথম শ্রেণীর ফায়ার সার্ভিস চালু করার দাবি কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টাইফয়েড প্রতিরোধে আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সকালে সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সাইদুর রহমান জানান, 9 মাস থেকে 15 বছরের কম বয়সী 5 কোটি শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই টিকার বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটার মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে। এরপরই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 12 তারিখের এই কর্মসূচিতে সারা দেশব্যাপী বিভিন্ন মন্ত্রণালয় এই ব্যাপারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সবাইকে অনলাইন রেজিস্ট্রেশন অথবা আমাদের কর্মীরা এখন ম্যানুয়াল রেজিস্ট্রেশন করছে, সেটার মাধ্যমে এটাকে তালিকাভুক্ত করেন যেন 12 তারিখ থেকে পর্যায়ক্রমে স্থায়ী কেন্দ্র এবং পরবর্তীতে আপনাদের ডোর স্টেপে যে টিকা কর্মসূচিটা চলবে সেখানে যেন আমরা সকল মানুষকেই, সকল এলিজিবল শিশুকে, কিশোরকে আমরা পৌঁছাতে পারি।
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে হঠাৎ দেখা দিয়েছে তীব্র ভাঙন। বেশ কিছুদিন ধরে চলা অব্যাহত নদ ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি। এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে ভাঙন ভয়াবহ রূপ নেবে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। প্রতিনিধি শামীম আলমের রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে। রাত দিন অবিরত ভাঙছে নদের পার। বর্ষা শেষ হলেও ব্রহ্মপুত্রের পানি কখনো কমছে কখনো বাড়ছে। তবুও এই মৌসুমে নদের পানি প্রবাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও ভাঙন শুরু হওয়ায় হতবাক স্থানীয়রা। গত 2 মাস ধরে চলা ভয়াবহ ভাঙনের কবলে বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্লাকান্দি, মধ্যপাড়া, সর্দারপাড়া, ঝালুরচর, ভাটিপাড়া, ফরাজিপাড়া সহ কয়েকটি এলাকায় নদের প্রায় 3 কিলোমিটার তীর ভাঙনের কবলে পড়েছে। নদী তীরবর্তী প্রায় অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো হেক্টর ফসলি জমি ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে। এই নদী আমাদের গ্রাস করে নিয়ে বাড়ি ভিটা, বসত ভিটা সম্পূর্ণই শেষ করে নিয়ে নিয়েছে, ফসলি জমি সম্পূর্ণ শেষ করে নিয়ে নিয়েছে। আমার বাড়ি কিছুদিন আগে ভাঙছে, বাড়ির পাশে নিয়ে যে আমরা কাবরা করে দিয়ে থাকতাছি। এ যাবত তো বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, এবার ভাঙলে পরে একবার আমি নিঃস্ব হয়ে যাব। ভাঙনের কবলে নিজেদের আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে প্রতিনিয়তই নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী অনেক মানুষ। কিন্তু সরকারিভাবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ধান, গম, পাট এগুলোর আবাদ সমেত করে বিগত অনেক জমি ভেঙে নিছে। সরকারের কাছে এই দাবিটা জানাই, আমাদের নদীটা কিভাবে রক্ষা করা যায়, আমাদের তাড়াতাড়ি অতি দ্রুত আমাদের নদীটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। মাননীয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো যাতে আপনারা তাড়াতাড়ি আমাদের এই নদীটাকে শাসন করে দেন, একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে দেন। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কোনো সমীক্ষা নেই। বিআইডব্লিউটিও ব্রহ্মপুত্র নদ খনন করছে, সে প্রকল্পের আওতায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নিতে তালিকাভুক্ত করা হয়েছে। বাজেট পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমাদের উপদেষ্টা পর্যায়ে ইতিমধ্যে একটি মিটিং হয়েছে, তার প্রেক্ষিতে আমাদেরকে ফাইনাল এইটা লিস্টিং করার কথা বলছে, ভালনারেবল পয়েন্টগুলো আমরা সেটা করেছি। আমরা এটা বিআইডব্লিউটি এর কাছে পাঠিয়ে দেব। নদী পারের মানুষের শেষ সম্বলটুকু রক্ষায় ভাঙন প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভাদ্রের শুরু থেকে শরতের আবির্ভাব বেশ লক্ষণীয়। জলহারা শুভ্র মেঘের দল যখন নীলর্জ্জ নির্মল আকাশে পদসঞ্চার করে তখনই বোঝা যায় শরৎ এসেছে। কুমিল্লার পথে প্রান্তরে অপরূপ শোভা ছড়াতে শরতের আকর্ষণ কাশফুল। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। নদী তীর, পাহাড়ের পাদদেশ কিংবা গ্রামের খালবিলের ধারে এমন উঁচু বালিয়ারি জায়গায় চোখে পড়ে এক অভিজাত রূপ। সাদা তুলুর মতো গ্রাণহীন অথচ মুগ্ধ করেই ফুলের নাম কাশফুল। প্রকৃতিতে শরতের এই পরিপূর্ণ রূপ ফুটে ওঠে এই কাশফুলের মাধ্যমে। কুমিল্লার বুড়িচং উপজেলার রামপাল এলাকার বিস্তৃত মাঠে এখন দেখা মিলছে কাশফুলের অপরূপ সৌন্দর্য। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা শুধুমাত্র এই স্বচ্ছ সৌন্দর্য উপভোগ করতে। চারপাশে কাশফুল, মাঝখানে হচ্ছে আমরা, তো ভালোই লাগতেছে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং কাশফুল দেখতেও অনেক সুন্দর। অনেকে ফ্যামিলি নিয়ে আসতেছে, অনেকে বন্ধুরা নিয়ে আসতেছে। খুব সুন্দর, দেখতেও অনেক ভালো লাগে, সবার অনেক লোকজন আসছে। কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই তো বড়দের সাথে শিশুরাও ছুটে আসছেন কাশবনে। মনের আনন্দে জানাচ্ছেন তাদের অনুভূতির কথা। আমরা এখানে খুব মজা পাচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। চারপাশে জুড়ে কাশফুল, আকাশ এবং বাতাস অনেক বেশি ভালো লাগছে। মেঘহীন আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় যে কারো মন। তাই তো উৎপল সেন লিখেছেন, আজি শরতের আকাশে মেঘে মেঘে স্বপ্ন বাসে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।